সেখানে যদি আপনি আমাকে অত্যন্ত আধুনিকতার নামে, ডেভেলপমেন্টের নামে পাশ্চাত্য নারীর স্বাধীনতাকে ফলো করতে বলেন, আমি অত্যন্ত জোর গলায় বলতে চাই আমরা সেটিকে অবশ্যই ফলো করব না। অথবা যারা মনোনীত হলেন তারা এত কম ভোট পেলেন কেন? তার মানে হচ্ছে নারীর পলিটিক্যাল ক্ষমতায়নের প্রতি অধিকাংশ মানুষের সমর্থন নেই। কিন্তু সেই বিশালকায় হাতিটি একটাবারও সেখান থেকে নড়ার চেষ্টা করে না, কারণ সেভাবে আমি যদি এখান থেকে পালানোর চেষ্টা করি আমার পা দিয়ে আবার রক্ত বের হবে, আমি আবার ব্লেডেড হব। তার বিশ্বাস জন্মেছে সেখান থেকে নড়লে পা যে রক্ত বেরোবে, সেই ব্যথাটি সে ভুলতে পারে না। ফলে সেই বিশালকায় হাতি একটি প্যান্ডেলের আগুনে কিন্তু পুড়ে মারা যায়, অথচ ও যদি শুধু একটি দৌড় দিত পুরো প্যান্ডেল তার সাথে চলে যেত। সময় যে নারী স্বাধীনতা এবং ইসলামের সাথে যে সাংঘর্ষিক সমস্যাটা তৈরি হচ্ছে, সাংঘর্ষিকতা হচ্ছে, সেটার সাথে আসলে গ্যাপটা কোথায়? আচ্ছা, এই দুটোর মধ্যে গ্যাপটা কোথায়? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আমার মূল পারপাসটাই ছিল যে কেন ইসলামে নারী বৈষম্যটা আমাদের চোখে বেশি পড়ছে, এবং এইটার কারণ হিসেবে আমি বলার চেষ্টা করেছি যে থিওরির সাথে বাস্তবে মিল নেই, কারণ যা করতে বলা হয়েছে আমার সোসাইটি সেটা করছে না। সুতরাং গ্যাপ যদি কেউ করে থাকে সেটা হচ্ছে আমার সোসাইটি, এবং আমি এবং আপনি, আমরা সবাই মিলে করছি। আপনার এখনের প্রশ্নটা হচ্ছে যে নারী স্বাধীনতার সাথে বা কনসেপ্টের যে পার্থক্যটা কোন জায়গায়। এখন নারী স্বাধীনতা বলতে আমরা কি বুঝি? যে আমি কি যা ইচ্ছে করতে পারি সেটা কি স্বাধীনতা? সুতরাং আমি অবশ্যই আমার একটা জবাবদিহিতা থাকবে, তার একটি নির্দিষ্ট সীমা থাকবে, আমি কতটুকু কি করব। এখন এটাকে আমি দুটো ভাগে আমি আপনাকে বলছি। একটা হচ্ছে পাশ্চাত্য ধারণার নারী স্বাধীনতা, আর একটি হচ্ছে আমরা নারী স্বাধীনতা বলতে যা বুঝাই। এখন এই লিবারেশন আমি কি বুঝবো সেই থিওরি নিয়ে, যে পাশ্চাত্যে আমরা দেখতে পাচ্ছি, এপস্টেইন ফাইলে আমরা কি দেখতে পাচ্ছি, শিশু এবং নারীকে ভয়াবহভাবে শুধু নির্যাতন না, তাদেরকে টুকরো টুকরো করে রান্না করে তারা খাচ্ছে। সেখানে যদি আপনি আমাকে অত্যন্ত আধুনিকতার নামে, ডেভেলপমেন্টের নামে পাশ্চাত্য নারীর স্বাধীনতাকে ফলো করতে বলেন, আমি অত্যন্ত জোর গলায় বলতে চাই আমরা সেটিকে অবশ্যই ফলো করব না। আর ইসলাম নারীকে স্বাধীনতা হরণ করেছে কিনা এবার এটা বলি, আমি তুলনা করে আপনাকে বোঝাই। মানে আমার কি বাক স্বাধীনতা নাই ইসলামে? পাশ্চাত্যে আছে, আছে। আমার সামাজিক অধিকার কি নাই? আমার কি রাজনৈতিক অধিকার নাই? আমার কি অর্থনৈতিক অধিকার নাই? একটা জায়গায় পার্থক্য হচ্ছে, কোন জায়গাটায়? সেটি হচ্ছে জীবন আচার। হ্যাঁ, পাশ্চাত্যে যেটা বলছে যে আমার জীবন, আমার বডি, এটা আমার সুবিধা মতো, আমার চয়েসে হবে। বাট যখন বিং এ মুসলিম, আমি বলতে পারছি না যে আমার বডি এবং আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমি লিভ টুগেদার করতে পারি। নো, আমাকে অবশ্যই একটি ইসলামিক ভ্যালুজের মধ্যে আমার পারিবারিক শাসন, অনুশাসন, আমার সোসাইটি চলবে। আমি চাইলেই অশালীনভাবে, ড্রেসবিহীনভাবে বাইরে যেতে পারি না। পাশ্চাত্য স্বাধীনতা কিন্তু বলে তুমি এটা করতে পারো। অ্যাট দ্য সেম টাইম পারিবারিক সম্পর্ক রক্ষা আমার একটা জবাবদিহিতা থাকবে, এবং উভয়ের কাছে, ডোন্ট থিঙ্ক যে শুধুমাত্র নারীদের, দুজনেরই থাকতে হবে। যেরকম পর্দার যে বিষয়টা বারবার বলা হচ্ছে যে পর্দা নারীকে একটি বৈষম্যমূলক স্থানে নিচ্ছে। দেখেন সূরা আহজাবে কিন্তু বারবার বলা হয়েছে যে পুরুষের চোখ নিচু করার যেটা, এটি পর্দার প্রথম পর্যায়ে, এটা যখন পালন হচ্ছে এটা কেউ বলছে না, কিন্তু নারীকে শালীনভাবে চলাটাকে নারী স্বাধীনতার অন্তরায় বলা হচ্ছে। আমি তো মনে করি স্বাধীনতার অন্তরায় মানে আমি নিরাপত্তা না পাওয়া। স্বাধীনতার অন্তরায় মানে হচ্ছে আমাকে যে কোনো সময় ধর্ষণ করা হচ্ছে। স্বাধীনতার নিরাপত্তা মানে আমি সন্ধ্যার পরেও বাইরে যেতে পারবো না, এমনটা যেন চতুর্দিকে আমি একটা জঙ্গলের মধ্যে হাঁটবো, বাঘসিংহ আমাকে খেতেই পারে। এইটা কিন্তু স্বাধীনতা মানে আমি আমার একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে আমি সমস্ত কিছু এনজয় করব। আমি পাশ্চাত্যের সাথে দেখেন তারা লিভ টুগেদার করে, আপনি কি সেটা সমর্থন করবেন? আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই আমাদের দেশের বহু সংখ্যক মানে তথাকথিত বুদ্ধিজীবী বলবো না, তারা নিজেদেরকে মানে কি বলে এটাকে, তারা নিজেদেরকে অনেক এগিয়ে যাওয়া মানুষ মনে করেন, প্রগতিশীল।
প্রগতিশীল শব্দটা। আর যারা হচ্ছে ইসলামিক এই ভ্যালুসটাকে রাখতে চায় তারা প্রগতিশীল না। এই প্রগতিশীলতার নামে লিভ টুগেদার এবং হচ্ছে সোসাইটিতে কোনো দায়বদ্ধতাটা না থাকা, এবং অ্যাট দ্য সেম টাইম তারা আরও কিন্তু কিছু ক্রাইমেও জড়িয়ে যাচ্ছে, এবং একটা পর্যায়ে গিয়ে দোষ পড়ছে নারীর, কি বলবো, এই সোসাইটি কিন্তু আবার দোষ দিচ্ছে যে তার পোশাকের। আচ্ছা, নারী স্বাধীনতাটাকে কেন শুধু আমরা একটা পোশাকের মধ্যে নিয়ে আসছি? একটা গ্রুপ, আমি কিন্তু আবার একটু ইসলামের এই জায়গাটা বলবো, আমি বলেছি যে কোরআন যেটা বলে সমাজে কখনো কখনো এটাকে এক্সট্রিম ভাবে ইউজ করা হচ্ছে, কখনো কখনো পাশ্চাত্যটাকে যে ধারা সেটাকে এক্সট্রিম ভাবে ইউজ করা হচ্ছে। ইসলাম কোনোভাবেই বলে না যে আপনাকে ঘরেই বসে থাকতে হবে। দেখেন, আমরা এই যে এম্পাওয়ারমেন্টের কথা বলেছিলেন, যে নারী নেতৃত্ব নিয়েও কিন্তু অনেক ধরনের প্রশ্ন, যে নারীরা নেতৃত্ব দিতে পারবে না বা অনেক অনেক কিছু। তাহলে সূরা নামলে কেন মানে রানী বিলকিসের কথা আসলো? ইনি তো চমৎকারভাবে রাজ্য শাসনের কথা বলেছেন। আমাদেরকে না শুধুমাত্র ওই গা ভাসিয়ে কথা বললে হবে না। আল কোরআনে যদি একজন রাষ্ট্র শাসক তিনি ছিলেন, তিনি করেছেন এবং তিনি ন্যায় বিচার করেছেন, কোরআনে এটি বলা হয়েছে, সেখানে নারীরা কোনো নেতৃত্বে যেতে পারবে না। এই জাতীয় কথা বলাটা যেরকম এক্সট্রিম ভাবে আমি মনে করছি ইসলামের রূপটাকে চেঞ্জ করে দেওয়া। সুতরাং আমরা, ইসলাম হচ্ছে ব্যালেন্সড একটা ধর্ম। এখানে আপনি যে স্বাধীনতার কথা বলেছেন, মানুষকে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে হলে কোনো এক্সট্রিম জায়গায় যাওয়া যাবে না। আমরা পাশ্চাত্য এক্সট্রিমও চাই না, আমরা ধর্মীয় এক্সট্রিমও চাই না, এবং ইসলাম একটি মানে মধ্যপন্থী ব্যালেন্সড ধর্ম। আমরা যেন সেটার মধ্যে থাকি। বাংলাদেশের নারীর পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট নিয়ে আপনি কথা বলছিলেন। দেখেন, এবারে নির্বাচনটা যদি আপনি খেয়াল করেন, কতজন নারী নির্বাচনে অংশগ্রহণ করেছে, এবং যত পার্সেন্ট করেছে, পাশ করেছে কতজন। এখন আমি একেবারে সাথে সাথে একটু তুলনাও করতে চাই যে ইসলামে নারীর রাজনৈতিক অংশগ্রহণ, নেতৃত্ব নিয়ে অনেক কথা বলা হয়। তাহলে ইভেন এবার ইসলামিক দলগুলো থেকে আমরা তেমন পার্টিসিপেশনও দেখি নাই। কিন্তু যারা ইসলামিক দল না, তারা এত কম সংখ্যক মনোনয়ন দিলেন কেন? অথবা যারা মনোনীত হলেন তারা এত কম ভোট পেলেন কেন? তার মানে হচ্ছে নারীর পলিটিক্যাল ক্ষমতায়নের প্রতি অধিকাংশ মানুষের সমর্থন নেই। এটিকে আমরা কিন্তু বারবার ইসলামের দিকে নিয়ে যাই যে ইসলাম মানুষকে দিচ্ছে না। আমি কিন্তু বলবো যে, ওই যে বলেছি, প্রকৃত মুসলিম তো আমরা হই নাই, সো আমাদের কিন্তু নারীকে ক্ষমতায়নের দিকে আমরা নিজেরাই যাচ্ছি না। এবং আরেকটা দিক হচ্ছে, খুব মজার একটা ডেটা আমি আপনাকে বলি, যে বলা হয় যে ইসলামিক দলগুলোতে হচ্ছে নারীর পার্টিসিপেশন নাই। আমার আসলে তাই ধারণা ছিল, কিন্তু এবার একটি ডেটা দেখে আমি একটু নিজেও অবাক হয়েছি যে বিগত সময়গুলোতে আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলে কি হয়েছে, যে হিজাব ফোবিয়া বা ইসলাম ফোবিয়া বা ইসলাম ভিত্তিক দলগুলো ব্যান্ড, এবং নারীরা তো প্রশ্নই আসে না রাজনৈতিকভাবে অংশগ্রহণ করার। সেখানে তারা ইলেকশনে অংশগ্রহণ করেছিল, এবং ওয়ার্ড কাউন্সিলর পদে আপনার 38 জন মানে নির্বাচিত হয়েছিলেন, এবং হচ্ছে যে আপনার ভাইস প্রেসিডেন্ট ছিল উপজেলার প্রায় 48 জন নারী, এবং ইউনিয়ন পরিষদে ছিল 116 জন। এটা একটা বিশাল, কিন্তু আমি এটা আমার নলেজে ছিল না। সো আমরা মনে করি যে প্রকৃত ইসলাম যদি আসে, এবং এই কথা তো বলতে হচ্ছে যে নারী পুরুষের সমান যে অধিকার ইসলামে দেয়া হয় না, তাই তো? এই সাম্যতা এনশিওরের জন্য সোসাইটিতে অনেক ধরনের আন্দোলন, এবং এটাই এনশিওর করা হবে। ইসলাম নারীকে সবচেয়ে বেশি অধিকার দিয়েছে। ওই যে আমাকে কোন জায়গাটায় আমার মাথা নত হয়ে আসে, এটা থিওরিটিক্যালি। আমাকে কোরআনে বলা হলো যে একে অপরের পরিপূরক, একইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জবাবদিহিতা নেবেন, সবার সুযোগ সুবিধা সমান। কিন্তু সোসাইটি, আমার হাজব্যান্ড আমাকে দিল না, আমার ভাই আমাকে দিল না, আমি সমাজে নিরাপত্তা পেলাম না যেখানে ইসলাম আমাকে দিল। তাহলে কিন্তু সেই মানে এম্পাওয়ারমেন্ট কথাটার যদি না দিয়ে থাকে, সেটার জন্য আমার সোসাইটি দায়ী। ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন। এখন আমি আপনার কাছে বলবো যে বাংলাদেশের নারী অধিকার নিয়ে আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনগুলো কাজ করছে। তো বিগত সময়ে আমরা দেখেছি যে তার ভিতরে অন্যতম একটি সংগঠন সম্মিলিত নারী প্রয়াস। এই সংগঠনটা আসলে কিভাবে কাজ করে? আলহামদুলিল্লাহ, এটি সম্পর্কে বলতে আমার নিজেরও এক ধরনের ভালো লাগে, বিকজ এই যে সম্মিলিতর মধ্যে আসলে স্থান কাল পাত্র ভেদে, রাজনৈতিক দল ভেদে সবারই অংশগ্রহণ আছে, এবং আমরা সকল শ্রেণীর, সকল স্ট্র্যাটার যে উইমেন, তাদের ইস্যুজ এবং সোশ্যাল ইস্যুজ নিয়ে আমরা কাজ করি। আমরা শুরুই করেছিলাম রেপ বা অন্যান্য বিষয়গুলো। যখন আমরা এটি দেখছি, এটি আমরা একেবারেই সরাসরি মানে
পত্রিকা মিডিয়া এগুলাতে আলোচনার সাথে সাথে আমরা কিন্তু ফিল্ডে কাজ করি আচ্ছা, এবং আমরা অনেক সময় ভিকটিমদের সাথে যোগাযোগও করার চেষ্টা করি, তাদেরকে আমাদের বিভিন্ন প্রোগ্রামে এনে বাস্তব ভিত্তিক কিছু তথ্য আমরা সমাজে দেওয়ার চেষ্টা করি। এক্ষেত্রে বলতেই চাই যে আমাদের যখন আপনার নারী নীতি যখন হলো তখন আমাদের নারী নীতির যেই কিছু কিছু বিষয় তথাকথিত আমাদের নারী উন্নয়ন বা নারীর ক্ষমতায়নের সাথে কনফ্লিক্ট করে বিধায় আমরা কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করেছি। এবং আমি নাম উল্লেখ করে বলতে চাই যেমন পতিতাবৃত্তি, হ্যাঁ, তারপর হচ্ছে সমকামিতা, এই বিষয়গুলোকে লিগালাইজ করার জন্য এবং সাংবিধানিকভাবে এগুলোকে সুবিধা দেওয়ার জন্য যে প্রচেষ্টা ছিল, আমরা কিন্তু সেটির প্রতিবাদ এবং আমরা কিন্তু আমরা গভর্নমেন্টের কাছেও কিন্তু আমরা প্রতিবাদ লিপি দিয়েছিলাম। এখন মজার কাণ্ড হচ্ছে, আমার বলতেও লজ্জা লাগছে, কিছু কিছু উইমেন অর্গানাইজেশন কিন্তু এই পাশ্চাত্য এজেন্ডা বাস্তবায়নেরও কাজ করছেন। যেমন অলরেডি গতকালকে সম্ভবত আপনি পেপারে দেখবেন যে যুব উন্নয়ন যে সংস্থাটি সরকারি, সেখান থেকে পুরস্কার দেয়া হবে এবং এই ক্রাইটেরিয়া যেই বৈশিষ্ট্যগুলো দেওয়া হচ্ছে, ট্রান্সজেন্ডারকেও পুরস্কার দিতে হবে, সরকার থেকে এই ঘোষণাটি দেয়া হয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে, এর পক্ষে বহু মানুষ আছেন, বহু সংগঠনও কাজ করছেন। আমরা তো ইস্যুসগুলোর কথা বললাম, আমরা কিন্তু একইভাবে জুলাই আন্দোলনে যে ভয়াবহতা ছিল, সেখানকার নারী নেত্রীদেরকে কিন্তু এক ধরনের পিছিয়ে দেওয়ার একটা মানসিকতা এবং তাদেরকে এক ধরনের নির্যাতন এবং একজন সুইসাইড করতে গেলেন এবং এই যে সুইসাইডের পর লাশ, এই প্রত্যেকটা বিষয়কে আমরা কিন্তু শুধুমাত্র ঘটনা হিসেবে দেখছি না, আমরা এটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছি। এবং আমাদের আরেকটি অন্যতম বড় কাজ হচ্ছে যে সকল মহিয়সী নারীরা, যাদের জীবনের বিনিময়ে, যাদের স্যাক্রিফাইসের বিনিময়ে আজকে আমরা এই বাংলাদেশের এই পর্যায়ে আছি, তাদেরকে আমরা সম্মাননা প্রদান করে থাকি বিভিন্ন সময়। ধন্যবাদ আপু, আপনার কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনছিলাম এবং খুব মুগ্ধ হচ্ছিলাম। এবার আপনার কাছে শেষ যে প্রশ্নটি আমার, সেটা হলো যে এবারের আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশের নারীদের জন্য আপনার পক্ষ থেকে আহ্বান এবং মেসেজ কি থাকবে? আপনি খুব সুন্দর করে একটি প্রশ্ন করেছেন। আসলে এক কথায় মনে হয় আমি কোনো মেসেজ দিতে পারবো না, বেটার একটি ছোট গল্প বলি। আমি অবশ্য আমার অনেক সাক্ষাৎকারে এটি বলে থাকি, কমন হলেও আমার বারবার বলতে ইচ্ছে করে, আমি আরেকবার বলছি সেই ছোট গল্পটা। সার্কাসের হাতি দেখেছেন, মানে বিশালকায় হাতি, ও কিন্তু প্রথমেই খুব অনুগত থাকে না। তাকে জঙ্গল থেকে সেই বন্য হাতিটিকে প্রথমে ধরে আনা হয়, এনে তাকে একটি গাছ বা থামের সাথে তার পাটিকে শিকলে বেঁধে রাখা হয়। ন্যাচারালি হাতি তার মানে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে এবং সেই যে লোহার শিকলে তার পা রক্তাক্ত হতে থাকে, সে আবারও চেষ্টা করে, আবারও রক্তাক্ত হতে থাকে। একটা পর্যায়ে হাতি বিশ্বাস করে যে আমি এখান থেকে বের হওয়ার চেষ্টা করলে রক্তাক্ত হবে, সো আমি বের হব না। সে তখন এই যে সার্কাসের যে মালিক, তার অনুগত হয়ে যায়। ফলে সেই সার্কাসের যে মালিক তাকে উঠতে বলে সে উঠে বল নিয়ে সে খেলা করে। তো আপনি তাঁবুগুলো দেখেছেন, যদি সার্কাসের পার্টির যে তাঁবুগুলো থাকে, এগুলো কিন্তু খুব পাতলা কাপড়ের এবং বাঁশ দিয়ে এই টেন্টটা তৈরি করা হয়। আমি জানি না আপনার অভিজ্ঞতা আছে কিনা। এবং সেরকম একটা তাঁবুতে একটা বেঁধে রাখা হয় হাতিটাকে, সে খেলাধুলা করে এবং খুব সে তার বশ মেনে যায়, শব্দটি হচ্ছে এরকম। তো তেমনি এক বন্য হাতি যখন বশ মেনে সার্কাসে খেলা দেখাচ্ছিল, হঠাৎ করে সেই প্যান্ডেলে, মানে সেই তাঁবুতে আগুন লেগে যায়। সকলেই দৌড়ে কিন্তু পালিয়ে প্রাণ বাঁচায়, কিন্তু সেই বিশালকায় হাতিটি একটা বারও সেখান থেকে নড়ার চেষ্টা করে না, কারণ সেভাবে আমি যদি এখান থেকে পালানোর চেষ্টা করি, আমার পা দিয়ে আবার রক্ত বের হবে, আমি আবার ব্লেডেড হব। তার বিশ্বাস জন্মেছে সেখান থেকে নড়লে পা দিয়ে রক্ত বেরোবে, সেই ব্যথাটি সে ভুলতে পারে না। ফলে সেই বিশালকায় হাতি একটি প্যান্ডেলের আগুনে কিন্তু পুড়ে মারা যায়, অথচ ও যদি শুধু একটি দৌড় দিত, পুরো প্যান্ডেল তার সাথে চলে যেত। তার আত্মশক্তিকে সে ভুলে গেছে দীর্ঘদিন ধরে, সেই নির্যাতিত মানে ব্যথাটা অনুভব করতে করতে। এই আত্মপরিচয়, আত্মশক্তি ভুলে যাওয়ার ফলে হাতিটি যেভাবে মারা গেল, এই গল্পটি বলে আমি আমার দেশের, পুরো বিশ্বের, আমার নারী, আমার মা বোন প্রত্যেককে বলতে চাই, আমরা প্রত্যেকেই যে যার জায়গা থেকে হয়তো নির্যাতিত হচ্ছি,
আমরা ধীরে ধীরে আমাদের আইডেন্টিটি ভুলে গেছি। আমরা ভাবছি এখান থেকে বের হয়ে আসার কোনো পথ নাই। আমাদেরকে আমাদের আপন শক্তিতে নিজেদের পরিচয়টাকে বুঝতে হবে। এবং এই জায়গায় আমি একইভাবে শুধু নারী না, আমি বলবো এটি শুধু নারীর ইস্যু না, এটি একটি পরিবারে আমার ভাইদেরকেও বলবো, যে আমার বোনদের হাজব্যান্ড যারা, তাদেরকেও বলতে হবে। দেখেন আজকে আমরা যাদের নাম দেখি, যদি বলি বেগম রোকেয়া, বা এখন যদি আমি খালেদা জিয়া বা আরও অন্যান্যদের নামও বলি, তারাও কিন্তু পরিবারের স্বামী অথবা ভাইয়ের সহযোগিতায় একটা পর্যায়ে চলে আসছে। সুতরাং নারী তার নিজস্ব মেধা, যোগ্যতা, বিজ্ঞানের জ্ঞানে সে যতটা প্রস্ফুটিত হবে, তাকে তার সোসাইটি, তার পরিবার, রাষ্ট্র তাকে সাহায্য করবে, তবে সে সামনে এগিয়ে যেতে পারবে। আর আমার মেসেজটা হচ্ছে, কোনোভাবে যেন আমরা ফেয়ার অ্যান্ড লাভলির সেই মাখলেই চাকরি হয়ে যায় সেই বিজ্ঞাপনে না ভুলি, প্রথম আলোর সেই কাছে আসার গল্পের প্রতিযোগিতায় না ভুলি, বরঞ্চ আমি আমার শিক্ষা, জ্ঞান, আমার আত্মমর্যাদার সাথে আমার কন্ট্রিবিউশনে শুধু আমার সোসাইটিটাকে শুধু একটি দিবস ৮ই মার্চ নারী দিবস না, এমন একটি দেশ, এমন একটি বিশ্ব তৈরি হবে যেখানে প্রতিটি দিনই নারী এবং পুরুষের জন্য হবে একটি ইনসাফের বাংলাদেশ। এটি হচ্ছে আমার, যদি বলেন মেসেজ, আমার ভালোবাসা সবার জন্য, অনেক বেস্ট উইশেস। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনাকে, আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে পাশে থাকবার জন্য। আপনার যে কথাগুলো, আপনার যে চাওয়া পাওয়া এবং নারীদের প্রতি যে আহ্বান, সেটা পূরণ হোক, সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। ততদিন আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।